বাংলা সাহিত্যের অফুরান্ত সাহিত্য সম্ভার থেকে আজ আমরা নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর উত্তর 24 পরগনায়। তার রচিত পথের পাঁচালী, অপরাজিত, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত আজও আমাদের মনে সমানভাবে উজ্জ্বল। শুনে নেব তার সাহিত্য সম্ভার থেকে একটি ছোট গল্প পুঁই মাচা। শুরু হচ্ছে ছোট গল্প পুঁই মাচা। সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ে স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তার উক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিতে জমানো তেলটুকু নিয়ে চুলে মাখছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেওয়ার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি এগিয়ে এসে বললেন, কি হয়েছে বসে রইলে যে? দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছো একবার বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভয়ের সঞ্চার হলো। এটা যে ঝড়ের আগের আকাশের অবস্থা মাত্র, সেটা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন? কি আবার কি? দেখো, রঙ্গ করো না, বলি ন্যাকামি করতে হয় অন্য সময় করো। আচ্ছা, তুমি কি কিছু জানো না, নাকি খোঁজ রাখো না? বলি অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে কি করে দিন কাটায় তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে সে কথা জানো? কেন? কি গুজব? কি গুজব তা জিজ্ঞেস করে গিয়ে চৌধুরীদের বাড়ি। কি বল, বাগদি পাড়ায় দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে তো আর ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। বলি সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হয়ে কি বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের সুরেই পুনরায় বললেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসব কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উচ্চুগ্য করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবেও না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। এই, আমি বলি না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, কেন? তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? হ্যাঁ, তুমি কি সমাজের মাতা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়া মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? হ্যাঁ, আর সত্যিই তো এদিকে ধাড়ি হয়ে মেয়ে উঠল। হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে হবেটা কি? লোকের কি চোখ নেই? হ্যাঁ, না বিয়ে দেবার গা না কিছু, তা আমি কি যাবো পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমবার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে খিড়কি দোর লক্ষ্য করে এগিয়ে গেলেন, কিন্তু খিড়কির দোরের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন,
এসব কি রে খেন্তিমা? এসব কোথা থেকে আনলি? ওহ, এই যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটো ছোট ছোট মেয়েকে পিছনে নিয়ে বাড়ি ঢুকলো। তার হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলি মোটা ও হলদে। হলদে চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়িয়ে ফেলে উঠোনের জঙ্গল সাফ করছিল। মেয়েটি তাদের উঠানের সেই জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো জিনিস। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো ও অগোছালো বাতাসে উঠছে। চোখ দুটো ডাগর ডাগর ও সস্তা সরু সরু কাঁচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একসাথে করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে পিছনের মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটা মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললি, নিয়ে যা, কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই না তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি সেই আগাছা উঠিয়ে ঘরে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের, আর কষ্ট করে কাটতে হলো না। যত সব বোকা পাতুরে মাথা মরতে আমারই ঘাড়ে আসে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমাকে বাড়ির বাইরে কোথাও পা দেবে না। লজ্জা করে না তোমার এ পাড়া ও পাড়া করে বেড়াতে? বলি বিয়ে হলে যে 4 ছেলের মা হয়ে যেতে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন দেখো কোথায় রস, কোথায় ছাই, কোথায় বাঁশ। ফেল বলছি, ফেলে দেও সব, শিগগির ফেল। মেয়েটির শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বলে চললেন, যা তো রাধি, ওই আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। আর ফের যদি তোমাকে বাড়ির বার হতে দেখেছি মেয়ে, তবে ঠ্যাং খোঁড়া যদি আমি না করে রেখেছি তো আমার নাম নয়। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে চলল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিকে ঝুলতে ঝুলতে চলল। সহায় হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে তাকিয়ে বললেন, না না, নিয়ে যা এগুলো, খেতে হবে না। বলি মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? হ্যাঁ, এক পাড়া থেকে আর এক পাড়ায় বয়ে বয়ে নিয়ে আসবি 2 পাকা পুঁই শাকের ডাঁটা ভিক্ষে করে। রাধি, নিয়ে যা এগুলো, দূর কর আমার চোখের সামনে থেকে, নিয়ে যা বলছি। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে গিয়েছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষ নিয়ে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বের হয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়বার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। বাড়িতে কেউ নেই, আমি গিয়ে উঠোন আর খিড়কির দোরের কাছে যে ডাঁটাগুলো পড়ে আছে সেগুলো কুড়িয়ে নিয়ে আসি। দেখি, ইস, এই বাবা, বাকিগুলো তো কুড়ানোই যাবে না।
ডোবার ধারে একেবারে ছাই কাদার মধ্যে ফেলে দিয়েছে গো। কুঁচো চিংড়ি দিয়ে এরকম চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিকে ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন পাতে দেওয়া পুঁই শাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁই শাকের উপর তার এই মেয়েটির কিরকম লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দেই? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বস্তায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? এই ধরো কেষ্ট মুখ হচ্ছে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবেই রক্ষে। তারা কি স্বভাব! রাম বল 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, এ বেশি দূর চাই কেন? এই যে তোমার মেয়েটি 13 বছরের। আগে এই শ্রাবণে 13। আহা, 13ই আর 16ই তফাৎ কিসের শুনি? 13ই আর 16ই তফাৎটা কিসের? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 85ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্তুর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? ও তো এরাম উচ্চ উচ্চ করা মেয়ে। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি এই তো। সমাজে বসে সব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তুর পাত্তুর রাজপুত্র না হলে পাত্তুর মেলে না। গরিব মানুষ দিতে দিতে পারবে না বলে সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রার না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ির বাগান পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টে আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ নির্দেশ করতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছে, অনেক দিনের সুদ পর্যন্তও বাকি, শীঘ্র নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্ট পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এই রকম পাত্রে মেয়ে দেওয়ার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসছিল তারই আতপে বসে আপন মনে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা, যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন তাকিয়ে দেখলেন, পরে নিচু স্বরে বললেন,
শিগগিরই শাবলখানা নিয়ে আয় দিকে। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সাথে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং আবার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্কভাবে তাকিয়ে নিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাতে দিয়ে প্রাণপণে ধরে খেন্তি এসে পড়ল। তারপর বাবা মেয়েতে সাবধানে সামনের দরজা দিয়ে বের হয়ে পড়ল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারোর ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলেছে। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না, তুমি আমাদের নবান্নটা একটু মেখে আর ইতুর খড়গুলো বার করে দিয়ে আসবে গো। মুখুজ্জে বাড়ি ও পাড়ায়। যাবার পথের বাঁধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে আসছিল। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ও ডালে উড়ে বেড়াচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, খুড়িমা খুড়িমা, ওই যে দেখো কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল। কে যেন কি খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতেই বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটির সামনে নিয়ে খোপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রেখে বললেন, কিরে খেন্তি, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরেই সহায়হরি আনন্দের সাথে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো। তা আজকাল তো তোমরা আসো না, এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বলেন, বলি বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি? না, আমি কখনো না, এই তো আমি। হ্যাঁ, চুরি তো করবেই। 3 কাল গিয়েছে, 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, ও পাড়ায় যাচ্ছি। ও মা, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। ওই তখনই আমি বুঝতে পেরেছি। সারা পেয়ে শব্দ গেলে বন্ধ হয়ে, ও মা, খানিক দূর আবার যেই গেছি দেখি আবার শব্দ। তা বলি, তোমার তো ইহকালও নেই আর পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে মন চায় করো, কিন্তু মেয়েটাকে এর মধ্যে টেনে এনে তার মাথাটা খাওয়ার ব্যবস্থা করছো কিসের জন্য শুনি? সহায়হরি হাত নেড়ে বরজ পাতায় তার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করবার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগালো না। বলা কথার মধ্যে কোনো সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকলো। সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলছিল। খেন্তি, ও খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা।
মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সেই ইতস্তত করতে করতে মার কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? খেন্তি মায়ের মুখের দিকে একটুখানি তাকিয়ে থেকে একবার মাটিতে পড়ে থাকা মেটে আলুটার দিকে তাকালো, পরে আবার মার মুখের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনে বাঁশঝাড়ের মাথার দিকেও তাকিয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। অন্নপূর্ণা কড়া সুরে বললেন, কিরে, কথা বলছিস না যে বড়? এই মেটে আলু তুই এনেছিস কিনা? হ্যাঁ। পাজি হতচ্ছাড়ি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে আমি ছাড়বো। বড় চুপতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন বোন যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু উনি তুলে নিয়ে এলেন। বলি যদি গোসাইটা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দিত কি হতো? বলি তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো শুনি? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসের হাত। হায় হায় হায়, এই মেয়ে নিয়ে আমি কি করবো গো মা, আমি এই মেয়ে নিয়ে কি করবো? 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কন্টিকারের জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করবার আয়োজন করছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানা রকম কাল্পনিক ফলমূলের অগ্রদূত হিসাবে কেবল একটি মাত্র রোগা পুঁইশাকের চারা কাপড়ের ফালির দড়ির মতো ফাঁসি হওয়া আসামির মতো একখণ্ড শুকনো কঞ্চির গায়ে ঝুলে রয়েছে। ফলমূলের অবশিষ্টগুলো আপাতত বড় মেয়ের মাথার মধ্যে বিরাজ করছে, দিনের আলোয় এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পোঁততে হয়, এখন যে জল না পেয়ে মারা যাবে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, বেঁচেও যেতে পারে। আজকাল রাতে খুব শিশির পড়ে, বাব্বা যা শীত পড়েছে। সকালে উঠে সহায়রী দেখলেন তার 2 ছোট মেয়ে রোদ উঠবার আশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তিক শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছে দেখে সহায়রী বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়রী মনে মনে ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। উল্লিখিত জামার ইতিহাস বহু বছর আগের কথা। হরিপুরের রাসের মেলা থেকে সহায়রী কালো সার্জের এই 2.5 টাকা দামের জামাটি কিনে আনেন। ছিঁড়ে যাওয়ার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি আর তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজখবর সহায়রী রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে তা থাকত। পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়ে মাখছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে 1 থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে চাননি, কারণ সে যেখানে যেখানে বসে বনে বাজারে ঘুরে বেড়ায়, তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়।
অবশেষে খেন্তি নিতান্ত ধরা পড়ায় হাত পা ধুইয়ে ও শুকনো কাপড় পরিয়ে তাকে বর্তমান কাজে নিযুক্ত করেছেন। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন, ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল পাঁচটি দিয়ে একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজমে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমার একটু। খেন্তি সূচি বস্ত্রে নারিকেল কুড়তে কুড়তে মাঝে মাঝে এদিকে তাকাচ্ছিল। এ সময় খেতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। দেখি অখেন্তি, নারকুলের মালাটা একটু নিয়ে আয় এদিকে মা, তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি নারিকেলের উপরের মালাখানা এগিয়ে দিল, যাতে ফুটো নেই। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজমে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোল পুলি, মুক্তোক্তি এইসব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন ভালো লাগে। খেদির ওই সব কথা। খেদির মা তো বাড়ি পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি, দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। এনে এনে এনে, কিন্তু এখানে বসে খাস না যেন, মুখ থেকে পড়বে না কি হবে। যা ওইদিকে গিয়ে খা মা, ওদিকে গিয়ে খা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগলো। মুখ যদি মনের দর্পণ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণই থাকতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দেই। খেন্তি, ও জল দেওয়া ভাত আছে ওবলার, একটু বার করে নিয়ে আয় দেখি মা। খেন্তির কাছে অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃপুত হলো না, তা তার মুখ দেখেই বোঝা গেল। পুঁটি বলল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান খয়ে খাবার পরেই মেজমে পুঁটি খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে তাকিয়ে বলিল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফিনিয়ে নাও, ওতেই কিন্তু। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কমে বকো মারো গাল দাও, টু শব্দটি মুখে নেই গা।
উঁচু কথা কেউ কখনো শোনেনি তার মুখে। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষ বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে একটু সংকোচ বোধ করছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে এসে আমলকি তলায় বেহারারা সুবিধা মতো নেওয়ার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা তাকিয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলো সেখানে নত হয়ে আছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাইরে সেখানে লুটাচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠেছিল। খেন্তিকে কি অন্য লোকে ঠিক বুঝবে? যাবার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়া ঠান্ডিতি বললেন, তোর বাবা তোর বাড়ি কেন যাবে রে? আগে নাতিপুতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুঁয়েমি সুরে বলল, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হুহু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই। কোথা থেকে এসে লজ্জাহীনার মতন হাতখানা পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, বলবো একটা কথা? ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের বেশি হয়ে গেছে। এবার আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়েছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের ওপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করবার জন্য ময়দা মাখছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়েকে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কিনা। মেয়ের না না নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাওয়াতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুকোয় টান দিতে লাগলেন।
কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বললেন, তারপর আমার স্ত্রী কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে কি অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। বলি, বলো তো খুড়ো, আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। সে তো বটেই। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন জামার! বসন্ত গায়ে বেরোতেই টালার আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারাই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ, না কিছু। সেই বোন আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? এমনি জামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। তা চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়েছে যে এরকম শীত তারা কখনো জ্ঞানে দেখেননি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? সরে এসে বসো মা। বলি, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আর আগুন পোহানো হয় না? এদিকে আয়, আয় দেখি, এদিকে এসে বস। গোলা তৈরি হয়ে গেলে খোলার আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলে। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলে উঠল। মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো। জোলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে রয়েছে। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে হুড়িয়া ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দ্বার বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করছিল। তার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হয়ে পড়েছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে বলে উঠল, দিদি বড় ভালোবাসতো। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর
তাদের তিনজনেরই দৃষ্টি কেমন যেন নিজে নিজে উঠোনের এক কোণে স্থির হয়ে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিচের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির পেয়ে কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরেনি, মাচা থেকে বের হয়ে হাওয়াতে দুলছে, সুপুষ্ট নধর, জীবনের লাবণ্যে ভরপুর। এতক্ষণ তোমরা শুনলে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প পুঁই মাচা। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছে তারা হলো: কথকের চরিত্রে ছিল গোগল, সহায় হরির চরিত্রে ছিলেন জয়েন্দ্র সান্যাল, অন্নপূর্ণা হয়েছেন সোমা মিত্র, বিষ্ণু সরকার প্রয়াস, কালীময় অমিত, পুটির চরিত্রে ছিল ছোট্ট রূপু, খেন্তি এবং রাধির চরিত্রে ছিল অনুষ্কা, আর ঠানদিদি আর দুর্গার চরিত্রে ছিলাম আমি মৌমিতা। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, ভালো খারাপ দুটোই। আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরবো এরকম সারা জাগানো একটি অমর সাহিত্য নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই উত্তপ্ত পরিবেশে নিজেদেরকে সাবধানে রেখো। তাহলে আজ আসি, শুভরাত্রি।